অনেক ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ায় নিউজ করে মরিশাস যাবার পথে ট্রানজিটে দুদিন কাটালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির। অনেকের সাথেই এই দুদিনে তারা মিটিং করেছেন, বিজেপি নেতৃত্বের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং এই নিয়ে বাংলাদেশের মিডিয়ায় প্রচুর খবর প্রকাশিত হয়েছে এবং সবখানেই খুব পজিটিভ নিউজ ছিল। আসলে কি হয়েছিল আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। তো 6ই এপ্রিল আমি একটা এপিসোড করেছিলাম। 7ই এপ্রিল ডক্টর খলিল এবং মিস্টার হুমায়ুন কবির দিল্লিতে গিয়েছিলেন এবং সেখান থেকে 9ই এপ্রিল তারা মরিশাসে গিয়েছেন ইন্ডিয়ান ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওশান সম্মেলনে। তো ভারতে তাদের কি আলাপ হতে পারে, ভারতে তাদের কি বার্তা দিতে পারে, এই সম্পর্কে আমি কিছু কথা আগাম বলেছিলাম। আমার মনে হয় যে আপনারা সেটা দেখতে পারেন। 8 তারিখে আমি দেখলাম যে একজন কমেন্টস করেছেন, আমার একজন দর্শক, যে মিল্টন ভাই একদিন হয়ে গেল, কি আলোচনা হয়েছে আপনি আমাদের জানান। আজকে আমি যখন কথা বলছি 12 তারিখ, 4 দিন হয়ে গেছে সেই মিটিং গুলো। তো আমি কেন 4 দিন সময় নিয়েছি, কারণ আমি এক্স্যাক্টলি ইনফরমেশন গুলো পেয়েছি গতকাল। আমি মনে করেছি যে একদম ভেরিফাইড ইনফরমেশন না হলে আমি আপনাদের কাছে দেব না, এবং আমি চেষ্টা করি সব সময় যেন যখন আমি কোনো ইনফরমেশন দেই তখন সেটা যেন ভ্যালিড হয়, সত্যি হয়। যখন আমি অ্যানালিসিস করি, আমার কোনো মতামত দিই, তখন সেটা আমার একটা অ্যানালিসিস বিশ্লেষণ হতে পারে, সেটা অনেক সময় আপনাদের পছন্দ হয়, অনেক সময় ভবিষ্যতের সাথে মেলে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই গত 3-4 দিন ধরে আমি বাংলাদেশের মিডিয়ায় এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছে যেভাবে শুনলাম, এবং গতকাল মধ্যরাতে আমার অস্ট্রেলিয়ান সময় প্রায় রাত 1:30, তখন আমি যখন একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গুলো পেলাম, তখন দেখলাম যে এ যাবৎ প্রচারিত তথ্যের অধিকাংশই সত্য না। বাংলাদেশ গিয়েছিল বেসিক্যালি 18টা পয়েন্টস নিয়ে, 18টা দাবি নিয়ে আলোচনা করতে। ভারতের কাছে তারা 18টা বিষয়ে ফেভার চেয়েছে। আর ইন রিটার্ন আপনারা জানেন যে ভারতের সাথে 10টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং এখানে দুই পক্ষেরই কিছু গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল। আসুন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি কি চাওয়া হয়েছিল। যে 18টি পয়েন্ট বললাম, আমি প্রায় 10টা থেকে 11টা পয়েন্ট পেয়েছি। প্রথমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা চেয়েছে, তেল চেয়েছে। বিশ্বের বর্তমান সংকটে মন্ত্রীরা যতই বলুক বাংলাদেশের তেলের সংকট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তেলের পাম্পে কি পরিমাণ লাইন পড়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশ তেল চায় এবং পাইপলাইন দিয়ে, শেখ হাসিনার আমলে নির্মিত বাংলাদেশ ভারতের ভেতরে যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বেশ কিছু ডিজেল পেয়েছে। বাংলাদেশ চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে শোধন করে বাংলাদেশের কাছে বিক্রি করবে। বাংলাদেশ বিদ্যুৎ চেয়েছে, বিশেষ করে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের যে বিল, সেই বিলটা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটু ফেভার চেয়েছে, যে মানে আস্তে আস্তে বাংলাদেশ বিলটা দেবে। 12টা নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত সরবরাহ, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেয়েছে বাংলাদেশ। 30শে জুন পর্যন্ত তারা এই নিত্য প্রয়োজনীয় 12টি প্রোডাক্ট যেন ভারত থেকে বাংলাদেশে যায় সেটা নিশ্চয়তা চেয়েছে। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা ফলনের উপর নির্ভরশীল, যদি সাফিসিয়েন্ট ফলন হয়, যদি তাদের ইন্টারনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তারপরে যদি নর্মালি যেভাবে তারা পাঠায় সেই পরিস্থিতি বিরাজ করলে তারা বাংলাদেশে এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো রপ্তানি করবে। সীমান্তের হাট, দুই দেশের সীমান্তে সাপ্তাহিক হাট বসত এবং ইনুসের আমলে এই হাটগুলো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্তের হাট চালু করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে এটি বিবেচনা করে দেখবে এবং এর সাথে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা এটা ভারতের জন্য বড় কনসার্ন। এই যে পুরো আলোচনা হচ্ছে বা ভারতের কথাবার্তায় আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে বাংলাদেশে তারা সিকিউরিটি কনসার্ন নিয়ে এ কারণেই উদ্বিগ্ন যে বাংলাদেশের থেকে যেন ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বা
বিধ্বংসী কোনো তৎপরতা না চলে, এইটা ভারত ইনশিওর করতে চায়। ভারতের নিজস্ব নিরাপত্তাটা খুব জরুরি এবং তার জন্য বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতিটা ঠিক রাখতে হবে। গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবছরই 30 বছর যে চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার ভারতের সাথে, সেই 30 বছর মেয়াদী গঙ্গার জলের চুক্তিটি শেষ হয়ে যাবে এবছর। সুতরাং সেটি রিনিউ করার ব্যাপারে এর আগে ইউনূসের আমলে কিছু মিটিং হচ্ছে, সেই মিটিংগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। তো ভারতের পক্ষ থেকে এই গঙ্গার পানি চুক্তি রিনিউ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে যে বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলের প্রবাহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, কখনো কমছে বাড়ছে, ভেরি আনপ্রেডিক্টেড কিছু বিষয় ঘটছে, তো সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভারত সম্ভবত বাংলাদেশের সাথে একটি গঙ্গা পানি চুক্তি করবে, তবে সেটি আগের মতো 30 বছর মেয়াদী হবে না। সর্বোচ্চ যদি চুক্তিটি হয় সেটি 15 বছর মেয়াদী একটি চুক্তি হতে পারে। তিস্তা নদীতে বাঁধ, এটি নিয়েও ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এবং এটি ভারত বলেছে যে এই যৌথ নদী কমিশন আছে এবং যেসব কমিটি আছে তারা আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন ভারত সরকার এটি দেখবে। ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যেমন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, মেডিকেল ভিসাটাও খুব কঠিন করে ফেলেছে। শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার জন্য যে এডুকেশন ভিসা সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় ভারত বলেছে যে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাটা তারা আগে চাইতে একটু বাড়াবে, কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ওপেন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ সেই সিকিউরিটি কনসার্ন ভারতকে তার আগে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট ভালো। এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই ইউনূসের আমলে বা জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় ভারতীয় দূতাবাসের অফিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আক্রান্ত হয়েছিল। সুতরাং ভারত এখনো মনে করছে যে তাদের যে অফিসের নিরাপত্তা সেটা এখনো তারা সিকিউর ফিল করছে না। সো এই অবস্থায় ট্যুরিস্ট ভিসা পেতে বাংলাদেশিদের আরো একটু অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের জন্য ভিসারও সেই একই কাহিনী, সেখানেও এই সিকিউরিটি কনসার্ন এবং সেখানেও যে আগের মতো যে একটু মানে শিক্ষার্থীদের যে এডুকেশন ভিসা দেওয়া হতো সেটি এই মুহূর্তে একদম ওপেন করে দেওয়া হবে না। তার মানে ভিসার যে সমস্যা সেটা একরকম থেকেই গেল। বাংলাদেশ থেকে যে 10 দফা চুক্তিতে মুচলেখা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, সেইখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে, কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদবদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া, এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালের জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় ফাঁকে একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিংয়েই কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত দোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, যেখানে বাংলাদেশ যাচ্ছে,
এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে, তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স, এগুলো আসলে এই মরিশাসেই আলোচনা হবে, এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি, বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে 2জন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে, যে শেখ হাসিনাকে চাইলেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন যে হাদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, উইচ আর বেসলেস, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা সেটি বন্ধ করা হবে। কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন সেটি বন্ধ করা হবে। কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিও বাতিল করা হবে, এবং আইসিটির এই অংশটি বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেখা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেননি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার। এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন, তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে, তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই, যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি, এবং সেখানে কোনো কিছু, কোনো নিশ্চয়তা নেই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড। আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারোর কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।